আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এমন এক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চলেছি যা শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং গোটা বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যৎকে এক লহমায় পাল্টে দিতে পারে। আপনারা হয়তো খবর শুনেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নাকি ইরানকে লক্ষ্য করে একটি বিশাল সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সব কিছু একেবারে গুছিয়ে রাখা ছিল, একটা নির্দিষ্ট তারিখ, একটা নির্দিষ্ট সময় সবকিছু যেন কাগজে কলমে চূড়ান্ত। কিন্তু শেষ মুহূর্তে, ঠিক শেষ মুহূর্তে এই পুরো প্ল্যানটা থমকে গেল। বন্ধুরা, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা এমন এক নাটকের মতো, যেখানে মঞ্চের আলো নিভিয়ে দিয়ে হঠাৎ করে সব চরিত্রই নিজেদের অবস্থান পরিবর্তন করে দিল। এখন প্রশ্ন হলো, কেন থমকে গেল এই হামলা, আর কোন শক্তিগুলো পর্দার আড়ালে থেকে এই বিশাল সামরিক প্রক্রিয়াটিকে মাঝপথে থামিয়ে দিল? আজকের এই বিশ্লেষণটুকু শুধু খবর নয়, এটা হলো গভীর ভূ রাজনীতির একটা পাঠশালা। কারণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্য কোনো একক দেশের হাতে নেই, এটা এক জটিল ভারসাম্যের খেলা, যেখানে ইউএই, সৌদি আরব, কাতার, চীন, রাশিয়া, এমনকি ভারত, সবাই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে। চলুন তাহলে আমরা ধাপে ধাপে এর গভীরে প্রবেশ করি। ব্যাকগ্রাউন্ড ও মূল ঘটনা আমরা জানি। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ইরান, আমেরিকার সামরিক ঘাঁটিগুলো এবং ইসরায়েলকে কেন্দ্র করে একটা চাপা যুদ্ধ চলছে। আমেরিকা বরাবরই ইরানকে নিজেদের অঞ্চলের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। আর এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন বা তার সমর্থক মহল বারবার ইরানকে কোণঠাসা করার জন্য সামরিক হামলার হুমকি দিয়েছে। ট্রাম্প নিজে নাকি বলেছিলেন যে ৩ মে ২০০০ কি ঘটেছে, একটা বিশাল হামলা হতে চলেছে। এই ঘোষণাটা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে মনে হচ্ছিল এবার ইতিহাস গড়া হবে। কিন্তু বন্ধুরা, এই হামলার পথ রুদ্ধ হলো কারা? খবর অনুযায়ী এই বিশাল সামরিক পদক্ষেপকে থামিয়ে দেওয়ার মূল হোতা হিসেবে উঠে আসছে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব। ট্রাম্প আরও বলছেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই তিনটি দেশই মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক মেরুদণ্ড। এই তিনটি দেশের সম্মিলিত চাপ এবং তাদের নিজস্ব স্বার্থের কারণে আমেরিকার পরিকল্পনা ভেস্তে যায়। এটা শুধু একটা, এটা একটা ভূ রাজনৈতিক পিভট বা মোড় পরিবর্তন। এখন প্রশ্ন হলো, ইউএইর ভূমিকা কি? এই পুরো নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হলো সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। দেখুন বন্ধুরা, অকালে কি ঘটেছে, চলেন ধাপে ধাপে অন্তত। এতদিন ধরে আমেরিকা ইউএ এক বিশেষ ভূমিকায় দাঁড় করানোর চেষ্টা করছিল। তাদের ধারণা ছিল ইউএই যদি লেভন আইল্যান্ড বা ইরানের বড় বড় দ্বীপগুলো দখল করে নেয়, আর ইউএই যদি আমেরিকার হাতের পুতুল হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যাবে। কিন্তু এইবার যেটা ঘটল সেটা ছিল সম্পূর্ণ বিপরীত। ইউএই কি সত্যি আমেরিকার মতো পুরোপুরিভাবে ইসরায়েল আমেরিকার পক্ষে চলে গেছে, নাকি তাদের নিজস্ব কোনো বড় ছবি, বিগ পিকচার ছিল? আমরা দেখব। ইউএইর এই অবস্থান পরিবর্তনের পিছনে রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা, ভারসাম্য বা তাজাউন। ইউএই চায় না যে তারা পুরোপুরি কোনো এক শক্তির পক্ষে যাক, তারা চায় একটা এমন ভারসাম্যতা যেখানে ইরানও খুব বেশি শক্তিশালী না হয়ে উঠবে, আবার ইসরায়েল বা আমেরিকাও নিজেদের ক্ষমতা জাহির করে সব কিছুকে এক হাতে কুক্ষিগত করতে পারবে না। তাদের টিকে থাকার জন্য এই ভারসাম্যটা অপরিহার্য। বড় খেলা, চীন ও ভারসাম্য বজায় রাখার পেছনে যে শক্তিগুলো কাজ করছে, তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা দেখা যাচ্ছে চীন এবং মধ্যপ্রাচ্য অন্যান্য অর্থনৈতিক শক্তিগুলোর। আমরা জানি ইউএই একটি বিশাল অর্থনৈতিক কেন্দ্র। এটা শুধু একটি সামরিক ঘাঁটি নয়, এটা লজিস্টিক্স, ব্যাংকিং এবং কনস্ট্রাকশন এর এক বিশাল হাব। এখানে লাখ লাখ শ্রমিক কাজ করে। এর অর্থনীতি যে কোনো বড় সংঘাতের টানে ধসে পড়তে পারে। এখানেই আসে আসল মোড়। সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো ইউএইকে বোঝাতে সক্ষম হয়েছে যে যদি এখন ইরান নিয়ে কোনো বড় যুদ্ধ শুরু হয়, তাহলে ইউএই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের ঝুঁকি ইউএইর নজরে এসেছে। আর এই সময়ে চীন একটি নীরব কিন্তু শক্তিশালী খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। চীন শুধু অর্থনৈতিক বিনিয়োগ নয়, তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একটি বিকল্প রাজনৈতিক কাঠামো দেখাতে শুরু করেছে। বিশ্লেষণ, আমেরিকার ভুল হিসেব বন্ধুরা, এই পুরো ঘটনাটা প্রমাণ করে যে আমেরিকা বা ট্রাম্প প্রশাসনের একটা বিরাট ভুল ধারণা ছিল। তারা ইউএইকে ভুলভাবে মূল্যায়ন করেছিল। তারা ভেবেছিল ইউএই সম্পূর্ণভাবে তাদের সাথে থাকবে,
কিন্তু এর মতো একটি কৌশলগত অবস্থানে থাকা দেশ কোনোদিনও শুধু অন্য কারো ইশারায় নাচতে পারে না। তাদের নিজস্ব টিকে থাকার এক শক্তিশালী প্রবৃত্তি আছে। এই পরিস্থিতিতে শুধু এরই নয়, আন্তর্জাতিক সামরিক ক্ষেত্রেও বড় কিছু পরিবর্তন দেখা গেছে। আমরা ভুলে গেলে চলবে না। গত দিনের সংঘাতের সময় রাশিয়া এবং চীন কি করেছে? তারা শুধু সামরিক প্রযুক্তি দেয়নি, তারা ইরানকে শিখিয়েছে কিভাবে আমেরিকার সবচেয়ে উন্নত বিমান F-35 F-83 কেউ ভূপাতিত করা যায়। এটা কোনো সাধারণ ঘটনা নয়। F-35 হলো স্টিলথ প্রযুক্তি বা ধোঁয়াশা প্রযুক্তির প্রতীক। এটা এমন প্রযুক্তি যা কোনো রাডার ধরতে পারে না। কিন্তু রাশিয়া চীন মিলে ইরানকে যে ইনফ্রারেড প্রযুক্তি শিখিয়েছে, তা হিট বা তাপকে ট্র্যাক করে। এটা প্রমাণ করে যে সামরিক প্রযুক্তি আর যুদ্ধের কৌশল এক হাত। ট্রাম্প বারবার বলছেন। আর শুধু পশ্চিমা দেশগুলোর একচেটিয়া খেলার বিষয় নয়। বাংলাদেশ এবং আঞ্চলিক প্রভাবার আসি আমাদের প্রিয় বাংলাদেশ প্রসঙ্গে। মধ্যপ্রাচ্যে যখন কোনো বড় ধরনের সংঘাত হয়, তখন তার প্রভাব সরাসরি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর পড়ে। আমাদের অর্থনীতি, আমাদের জ্বালানি নিরাপত্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আন্তর্জাতিক বাণিজ্যের পথগুলো। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা মানেই আনি বিশ্ব বাণিজ্যের পথে অনিশ্চয়তা। যদি এই সংঘাত আরও তীব্র হয়, তাহলে আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে। এর প্রভাব সরাসরি আমাদের বিদ্যুতের দাম, পরিবহনের খরচও এবং সামগ্রিক জীবনযাত্রার উপর পড়বে। তাই এই ভূরাজনৈতিক পরিস্থিতিকে শুধু খবরের শিরোনাম হিসেবে দেখা যাবে না। আমাদের বুঝতে হবে এই শান্তি বা এই অস্থিরতা যে কোনো কিছুই বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। শেষ কথা ও উপসংহার বন্ধুরা, এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন এবং আমেরিকা নিজেদের অবস্থানে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তাদের সামরিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের নিজেদের গোয়েন্দা সংস্থাগুলো হয়তো পুরোপুরি প্রস্তুত নয়। ট্রাম্পের এই হঠাৎ করে হামলা স্থগিত করার ঘোষণাটা কেবল একটা বড় নাটক ছিল কিনা, নাকি এটা সত্যিই আমেরিকার অভ্যন্তরীণ চাপ এবং কৌশলগত দুর্বলতার বহিঃপ্রকাশ, এটা সময় বলে দেবে। সবচেয়ে বড় কথা হলো, মধ্যপ্রাচ্যের এই খেলাটা এখন বহু মেরুর সম্মিলিত খেলা। কোনো একক শক্তি এখানে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। এর এই ভারসাম্য রক্ষার নীতি প্রমাণ করে যে